আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারান্না তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ডোনাল্ড ট্রাম্প। জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দিতে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, কেনার পরিমাণ নির্ধারণ। আতঙ্কিত হয়ে বেশি জ্বালানি তেল না কেনার পরামর্শ মন্ত্রী প্রতিমন্ত্রীর। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। কূটনীতিকদের সম্মানে ইফতার। জুলাই শহীদদের সাথে বেইমানি করতে চাইলে জামায়াতের আমিরের প্রতিহতের ঘোষণা। জোটের শরিক দলের ইফতার। কৃষি বান্ধব সরকার পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করবে বললেন রাষ্ট্রপতি। নির্বাচিত সরকার জনগণের পাশে আছে মন্তব্য। এবং দেশের মানুষ গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেখতে চায়। চ্যানেল আই পরিদর্শনে এসে জানালেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আর শুরুতেই ইরান যুদ্ধের সপ্তম দিন। আগের বক্তব্য থেকে সরে এসে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ এ ব্যাপারে ভীত নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না ইরান। বিস্তারিত শিহাব খান দিগন্তর রিপোর্টে। যতই দিন গড়াচ্ছে ইরানে হামলার মাত্রা ততই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে সব মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইরান। ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়ানে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিগুলোতেও হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে প্রথমবারের মতো B-2 বোমারু বিমান থেকে বোমা হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে। লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে আগের বক্তব্য থেকে সরে এসে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে তিনি শুধু লক্ষ্য পূরণ করতে চান। তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হল ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হল তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সতর্ক করেছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধবন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না তার দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্পের হুমকিতে ভীত কিংবা চিন্তিত নয় ইরান, বরং তারা মার্কিন স্থলবাহিনীর সামরিক অভিযানের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত 1332 জন প্রাণ হারিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় মারা গেছেন 123 জন।
ইরানের হামলায় এখন পর্যন্ত 6 মার্কিন সেনাসহ 12 ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের চলমান হামলা পাল্টা হামলার মধ্যেও দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি মজুদ আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গুজবে কান দিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান জানান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। আপাতত দেশে জ্বালানি তেলের কোনো রকম ঘাটতি নেই। জুন মাস পর্যন্ত নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের প্রস্তুতি রয়েছে সরকারের। এরপরও ছড়ানো হচ্ছে নানা গুজব। পাশাপাশি যুদ্ধের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করতে পারে এই আশঙ্কায় তেলের পাম্পগুলোতে বাড়ছে তেল নেওয়ার ভিড়। এতে করেই বাড়ছে বাজার অস্থির হওয়ার শঙ্কা। লাইনের কোনো শৃঙ্খলা নেই, যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে ঢুকতেছে। সবাই অতিরিক্ত তেল নিতেছে, যারা হয়তো 2 লিটার 4 লিটার তেল নেবে তারা এখন ট্যাঙ্কি ভরে তেল নিতেছে। এই গুজবটাই সব প্রোপাগান্ডাটাই মেন প্রবলেম করতেছে। নাহলে এত মানুষ থাকতো না, আস্তে আস্তে কিন্তু সবাই নিতে পারতো। কৃত্রিম সংকট মোকাবেলায় পাম্পে পাম্পে ঘুরে বেড়াচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী। কথা বলছেন পাম্প মালিক ও গ্রাহকদের সাথে। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না। কারণ আমাদের যে মজুদ আছে এবং আমাদের যে পাইপলাইনে যে কার্গোগুলো আছে ইনশাল্লাহ এটা আমরা মিট করতে পারবো। প্রয়োজনের অতিরিক্ত কারণই তেল মজুদ করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। এদিকে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। বিপিসির নির্দেশনায় বলা হয়েছে একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অক্টেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারে তিনি বলেন, দেশের সর্বস্তরের দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেবে তার সরকার। চকরমালিথার রিপোর্ট। মাহে রমজানের 16তম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার। আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়ের পর এক পাশে স্ত্রী এবং আরেক পাশে কন্যাকে নিয়ে ইফতারের টেবিলে বসেন তিনি। ইফতারের আগে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব দেয় তার সরকার। The people of Bangladesh have recently delivered a decisive election victory to the Bangladesh Nationalist Party, entrusting our government with a clear democratic mandate. We accept this responsibility with humility and determination. This victory is not for our party alone. It is a victory for democratic principles, constitutional governance, and the collective aspiration of our citizens. Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। We seek deeper engagement with the international community through partnerships rooted in expanded trade and investment, technology transfer, cultural and education exchanges, and stronger people-to-people ties. We believe prosperity today is built through cooperation and connectivity, not isolation. প্রধানমন্ত্রীর টেবিলে বসে একসঙ্গে ইফতার করেন ভারত ও পাকিস্তানের হাই কমিশনার এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
জুলাই শহীদদের সাথে কেউ বেইমানি করতে চাইলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে অস্বীকার করলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন অথবা নতুন সরকার কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। বিকেলে পৃথক ইফতার মাহফিলে অংশ নেন জামাত আমির। রাজধানীর শাহবাগে ছাত্র শিবির আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন জামাত আমির। এরপর 11 দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি ও খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন জামাত আমির। অনুষ্ঠানে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24 না থাকলে কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং যেই 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না কাউকে। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো। এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। রাজধানীতে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান কৃষি ও কৃষি বান্ধব সরকার আগামী 1 বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড বিতরণ করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। চকর মালিথার রিপোর্ট। জাতীয় পাট দিবসের অনুষ্ঠান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। দীর্ঘদিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে পাট খাতের বিশেষ অবদানের জন্য 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার বক্তৃতায় পাট খাতের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেন। বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতের সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘটবে জনগণের ভাগ্য উন্নয়ন। বাংলাদেশ হবে বিশ্বে সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। কৃষি ঋণ মওকুফের জন্য বর্তমান সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে, পাট খাতে সুদিন ফিরে আসবে, সৃষ্টি হবে অবারিত কাজের সুযোগ। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। দেশবাসীর প্রতি ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে পাটজাত পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেছেন, রাষ্ট্রপতি পদ কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সামনে রেখে সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালীর বিষয়ে দলের এমপিদের প্রস্তুত করতে 2 দিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্ব শেষে এসব বলেন তিনি। শুক্রবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মির্জা ইমতিয়াজ রিপোর্টে। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় কার্যক্রম, বিল বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা নিতে
কর্মশালায় যোগ দেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রীরা। অভিজ্ঞ সাবেক সরকারি কর্মকর্তা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয় কর্মশালায়। যেভাবে সংসদ অতীতে পরিচালিত হয়েছে ঠিক ওইভাবেই আগামী দিনে পরিচালিত হবে। এই বিষয়গুলো হুইপের দায়িত্ব সংসদের সকল সদস্যদেরকে উপস্থিত করা, সংসদ যেন করাম পড়ে এই সমস্ত দায়িত্বগুলো আমরা পালন করব। বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও বিএনপি উদারতা দেখিয়েছে এবং জামায়াতেরও উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো ব্যক্তির নয়, প্রতিষ্ঠানের। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে। সুতরাং সেই মতে আমরা যাব। ছাত্র গণ অভ্যুত্থানের প্রত্যাশা যেন পূরণ করা যায়, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করার কথা জানান তিনি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। স্বার্থ, সংঘাত আর ক্ষমতার দ্বন্দ্বের মাঝে বৈশ্বিক কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন বিশেষজ্ঞ হুমায়ুন কবির। তার মতে সঠিক বাস্তবায়ন করতে পারলে নতুন সরকারের ট্যাগলাইন বাংলাদেশ ফার্স্ট হতে পারে সেই সংকটের সমাধান। সাবেক এই কূটনীতিক বলেন, নিজেদের প্রয়োজনীয় সম্পর্কের মাত্রা নির্ধারণ করতে হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনীতি পরিবর্তনশীল, সময় ও প্রয়োজনের ওপর অঞ্চলভেদেও যা ভিন্ন। তার ওপর স্বার্থ ও সংঘাতের দ্বন্দ্ব কূটনীতিতে জন্ম দেয় নতুন মাত্রা। রাশিয়া ইউক্রেন কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ যেমন বদলে দিয়েছে এই সময়ের বিশ্বচিত্র, বাড়ছে সংকট, শঙ্কা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কূটনীতিতে ভারসাম্য ধরে রাখাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমি সকলের সাথে দ্বিপাক্ষিকভাবে আমার যা সম্পর্ক, আমার যা প্রয়োজন সেই ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবো, কিন্তু তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা আছে এখানে আমি ঢুকবো না। এবং বাংলাদেশের মতো দেশের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা যাওয়ার কোনো প্রয়োজন নাই, সামর্থ্য আমাদের নাই। এমন অনেক জায়গা আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে বা সহায়তা করতে আগ্রহী নয়, যেমন ইনফ্রাস্ট্রাকচার। আমি সেখানে চীনের সহায়তা নিতে পারি। আমরা ইতিমধ্যেই তো ডিসাইড করে রেখেছি যে আমরা সামরিক সহযোগিতার সামরিক বিষয়টাকে আমরা ডাইভার্সিফাই করব। তা আমরা চীনের কাছ থেকে কিনি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো, তাহলেই তো হলো। ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক শক্তি বাড়ানোর তাগিদও দেন সাবেক এই রাষ্ট্রদূত। সার্ক এমন একটা কাঠামো যেখানে 8 জন সদস্যেরই প্রত্যেকেরই এখানে মতামত দেওয়ার অধিকার আছে এবং প্রত্যেকেরই সেখানে ভূমিকা পালন করার আছে, এবং সম্মিলিতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে না আসতে পারি ততক্ষণ কিন্তু এই সম্পর্কিত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা চ্যালেঞ্জ হিসাবেই থাকবে। তার মতে প্রয়োজনের ওপর ভিত্তি করেই কূটনীতি সাজানো উচিত। আমার সক্ষমতার উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আমলা নির্ভরতা কাটিয়ে ফ্যামিলি কার্ড যেন রাজনৈতিক দুষ্টচক্রের প্রভাব থেকে বেরিয়ে প্রকৃত সুবিধাভোগীরা পায়, সেদিকে সরকারকে সচেতন দৃষ্টি দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডে কোনো রাজনৈতিক ও ধর্মীয় রং থাকবে না। রিপোর্ট রোকসানা আমিনের। বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন।
এটি হবে নতুন এক সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বর্তমানে দেশে নিম্নবিত্ত সহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 23টি মন্ত্রণালয়ের অধীনে 95টিরও বেশি কর্মসূচি চালু থাকলেও সমন্বয়হীনতা, দ্বৈত সুবিধা গ্রহণ সহ রাজনৈতিক প্রভাবের কারণে বঞ্চিত হন প্রকৃত সুবিধাভোগীর অধিকাংশই। সরকার ভালোই করতেছে, আজকে দেওয়া যায় 2,500 টাকা হিসাব করলে কম দিলে তো কাজ হয় না, বুঝি না দেয় আমি কই পাবো, আমার তো কইলে দেয় না কেউ। নেতা পাতা আছে এগোর হাতে দিলে আমরা পাইব না। এমন পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমকে রাজনীতিমুক্ত রেখে সফল করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও সিপিডির গবেষণা বিভাগের পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা চাইবো যে এটা রাজনীতিমুক্তভাবে যারা প্রকৃতভাবে এই দরিদ্র নিম্নবিত্তর মানুষ তারাই যেন এটি পায়। সরকারের মনে রাখা দরকার যে অনেক ভালো উদ্যোগ শুধুমাত্র সঠিকভাবে তার ব্যবস্থাপনার অভাবে এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এবং রাজনৈতিক দুষ্টতার কারণে ভালো উদ্যোগগুলো পরবর্তীতে দুর্নামের সম্মুখীন হয়। সরকার বলছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এমন দর্শনকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কর্মসূচিতে কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। এটা ইউনিভার্সাল, এটার মধ্যে কোনো রাজনৈতিক রং নাই, এটার মধ্যে কোনো ধর্মীয় রং নাই, এটার মধ্যে কোনো পার্সুয়েশন নাই এবং টাকা হাতে নিয়ে দেওয়ার কোনো বিষয় নাই। বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা সরাসরি টু দি পার্সন, এটা বলে G2P, মানে গভর্নমেন্ট টু পার্সন, এটা পৌঁছে যাবে এবং তার কাছে পৌঁছার পর এটা SMS যাবে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের 13টি নির্বাচিত এলাকার 6,500 সুবিধাভোগী প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পর্যায়ক্রমে দেশের 5 কোটি দরিদ্র পরিবারকে এই সার্বজনীন কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। মানুষ এখন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেখতে চায়, আর তা প্রতিষ্ঠা করাই এ সরকারের প্রধান লক্ষ্য ও দায়িত্ব। চ্যানেল আই পরিদর্শনে এসে একথা বলেছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শুক্রবার সরকারের 1 মন্ত্রী ও 3 প্রতিমন্ত্রী চ্যানেল আইয়ের নিউজরুম পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন জুলাই অভ্যুত্থানের 2 অগ্রনায়ক। এ সময় তারা সৌজন্য সাক্ষাৎ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। দুপুর গড়াতেই হৃদয়ের বাংলাদেশ স্লোগানকে ধারণ করা বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর কার্যালয়ে সরকারের 4 মন্ত্রী প্রতিমন্ত্রী। এছাড়াও ছিলেন জুলাই অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা রাখা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও সাজিদ আলম। শুরুতেই তারা সৌজন্য সাক্ষাৎ করেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক মুকিত মজুমদার বাবুর সঙ্গে। এরপর সৌজন্য সাক্ষাৎ করেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে। সৌজন্য সাক্ষাতে দেশের গণমাধ্যম শিল্প, ডিজিটাল রূপান্তর এবং সমসাময়িক নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীন ও বস্তুনিষ্ঠ ধারা অব্যাহত রাখতে চ্যানেল আই এর ভূমিকার প্রশংসা করেন মন্ত্রীরা। সাক্ষাৎ শেষে তারা সরাসরি চলে যান চ্যানেল আই এর আধুনিক নিউজ রুমে। সেখানে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া, সম্পাদনা এবং প্রচারের আধুনিক প্রযুক্তি দেখে মুগ্ধ হন অতিথিরা। দায়িত্বরত সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং চ্যানেল আই এর প্রযুক্তি নির্ভর সাংবাদিকতার প্রশংসা করেন। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি। জনগণের কাছে দায়বদ্ধ থেকে একটা কার্যকর পার্লামেন্ট, একটা দায়বদ্ধ সরকার, জনবান্ধব সরকার যেভাবে ফাংশন করা দরকার, কারণ আমাদের জরাজীর্ণতা আছে। অতীত সরকার একটা ফ্যাসিবাদী সরকার ছিল, তার সেই যুগের অবসান হয়েছে, মানে মানুষ এখন একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেখতে চায়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ফ্যামিলি কার্ড জনগণের কাছে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে সরকার। আশেপাশে 10 তারিখে অত্যন্ত চমৎকারভাবে প্রোগ্রামটা লঞ্চ করতে পারবো এবং সারা বাংলাদেশের প্রায় 14টি ইউনিটে একই সাথে এই প্রোগ্রামটা উদ্বোধন হবে এবং গ্র্যাজুয়ালি প্রতি মাসে আমরা এটাকে বাড়াতে পারবো ইনশাআল্লাহ। কিছু সমস্যা থাকলেও ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার আশাবাদী সরকার বলে জানান সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমার মনে হয় যে এই ঈদের যাত্রায় আমরা লোকোমোটিভের কোনো সাপোর্ট সমস্যা হবে না, ইঞ্জিনগুলি সঠিক সময় পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে যাতে ঈদ যাত্রাটার সবাই সুন্দর, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। চলতি বছর 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। মহিলারা যারা আছে তারা যেন আগামীতে এই প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটা আমরা আলোচনা করেছি এবং আমাদের প্রধানমন্ত্রীও সেইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আশা করি আমরা এই বছরই হয়তো টার্গেট আমরা মিট আপ করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
এ সময় সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন জুলাই অভ্যুত্থানের দুই অগ্রনায়ক। আমরা সিনিয়রদের অভিজ্ঞদেরকেও দলের সাথে বিভিন্ন পরিসরে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা চাই বিএনপির মধ্যে তারা জুলাই অভ্যুত্থানটাকে ধারণ করুক এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করে ওই সনদের ভিত্তিতে যেখানে যেটা সংস্কার করা দরকার সেটা করুক। পরিদর্শন শেষে তারা অংশ নেয় চ্যানেল আইয়ের একটি জনপ্রিয় ঈদের বিশেষ অনুষ্ঠানে। ঈদ আনন্দ এবং জনকল্যাণমূলক নানা প্রসঙ্গের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ছোট ছোট গল্প মেতে উঠেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কিশোর গোয়েন্দা প্রেমীদের জন্য এবারের ঈদ আয়োজনের সবচেয়ে বড় ধামাকা ছোট কাকু সিরিজের পর্ব কঙ্গো থেকে বঙ্গ। গাজীপুরের দক্ষিণা দুয়ার রিসোর্টে টানা 6 দিন ব্যাপী শুটিং শেষ হয়েছে। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে কঙ্গো থেকে বঙ্গ গল্প এবং লোকেশন দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে বলে প্রত্যাশা করছে ছোট কাকু টিম। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ঢাকার অদূরে গাজীপুরের বিস্তীর্ণ ভূমিতে মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা দক্ষিণা দুয়ার রিসোর্টে শেষ হয়েছে ঈদের সেরা আকর্ষণ ছোট কাকু সিরিজের এবারের পর্ব কঙ্গো থেকে বঙ্গ নাটকের শুটিং। জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের গল্প নিয়ে বরাবরের মতো এবারের ঈদেও চ্যানেল আয়ের পর্দায় হাজির হচ্ছেন ছোট কাকু। নতুন গল্প, নতুন লোকেশন এবং গোয়েন্দা রোমাঞ্চে ভাসাতে এবারের পর্বগুলোতে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে থাকছেন ছোট পর্দার তারকা শিল্পীরা, রয়েছে দুজন বিদেশি নাগরিক। দক্ষিণা দুয়ার রিসোর্টের মনোরম পরিবেশে শুটিংয়ের টানা 6 দিন ব্যস্ত সময় পার করে ছোট কাকু টিম। অনেক সুন্দর ওয়েদার, সো উই হ্যাভ এ গুড টাইম ওভার হিয়ার। আলহামদুলিল্লাহ, আমি এনজয় করতেছি আজকে। সে রহস্যটা এখন বলা যাবে না, এটা অপেক্ষায় থাকুন, সবাই দেখুন। সাসপেন্স সব কিছু আছে এর মধ্যে, ভরা, একদম ভরা। দুবার যে সাগরের চরিত্রটা প্লে করেছি ডেফিনেটলি এবার একটু ভিন্ন থাকবে, কারণ স্টোরি লাইন ডিফারেন্ট। আমার অনেক ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্সটা সো গুড। নানান ধরনের ঘটনার মধ্যে দিয়ে যায়, এটাই হচ্ছে আমার চরিত্র। ছোট কাকু সিরিজের এবারের পর্বের পরিচালক অনিমেষ আইচের প্রত্যাশা কঙ্গো থেকে বঙ্গ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। এবারের কাজটাও বেশ আনন্দের জঙ্গলের মধ্যে আমরা কাজটা করছি। আমাদের দেশের কিছু প্রখ্যাত শিল্পী ছাড়াও 2জন বিদেশি নাগরিক অভিনয় করেছেন, যেটা আমার মনে হয় যে দেখতে দর্শকদের চোখে একটু ভিন্নতা আনবে। প্রতি ঈদে ছোটদের আগ্রহ থেকে নির্মাণ করা ছোট কাকু এখন বড়দেরও আগ্রহ তৈরি করেছে বলে জানান ছোট কাকু নাটকের নাম ভূমিকা অভিনয় করা অভিনেতা আফজাল হোসেন। সাধারণত করে থেকে হচ্ছে গ্রন্থ প্রকাশ হলে তারপর সেখান থেকে আমরা গল্পটা নিয়ে করি। এটা প্রথম, গল্পটা প্রকাশ হওয়ার আগে দেখা শেষ করলে সেটা নিয়ে আমরা কাজ করছি। কঙ্গো থেকে বঙ্গ মানে হচ্ছে কি, যে কঙ্গো শব্দটা আছে মানে কঙ্গো থেকে 2জন মানুষ আসে, তারা একটা গল্পের প্রধান ভূমিকা রয়েছে। এই 2জন বিদেশি আমাদের এখানে অভিনয় করছে, সেটার একটা আকর্ষণ আছে, গল্পের একটা আলাদা মজা আছে। ছোট কাকু সিরিজের এবারের ঈদ পর্ব কঙ্গো থেকে বঙ্গ ঈদের দিন থেকে শুরু করে ঈদের 7ম দিন পর্যন্ত সন্ধ্যা 6:10 প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 17 সদস্যের পরিচালনা পর্ষদ। শুক্রবার রাতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপি নেতা ও সাবেক এমপি বরকতুল্লাহ বুলু সভাপতি নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আয়ের পরিচালক এনায়েত হোসেন সিরাজ। অন্য পরিচালকরা হলেন লোকমান হোসেন ভুইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এস সালাম, নীলুফার চৌধুরী মনি, সাজেদ এ আদেল, রুম্মান বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় 9 মার্চ আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ। এবারে অমর 21 বইমেলা। অমর 21 বইমেলায় গত দিনগুলোর তুলনায় শুক্রবার জনসমাগম ছিল বেশি। শিশুদের আনন্দ দিতে ছিল জনপ্রিয় পাপেট শো। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবারের সকাল থেকেই বইমেলায় ভিড় ছিল অভিভাবক ও শিশুদের।
শিশুদের বইমুখী করা এবং সুস্থ থাকতে প্রতিদিনের অভ্যাসে কি কি করণীয় তা বোঝানো হয় জনপ্রিয় পাপেট শো এর মাধ্যমে। রঙিন রঙিন পৃষ্ঠা, টম এন্ড জেরির বই, আর হচ্ছে সুপার হিরোর বই আমার ছোট ভাইয়ের জন্য। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। আটা কাছে তোটা পাখি, ডালিম খাতে মৌ, আটোর তাকি চুবু গোটা গনা কানো। হুলো বেড়ালের বই কিনেছি। মোবাইল আসক্তি থেকে আসলে বই পড়ার অভ্যাসটা আমাদের বাচ্চাদের হওয়ার খুব দরকার। শিশুতোষ বইয়ের পাশাপাশি অন্যান্য বইয়ের বেচাকেনা বাড়বে বলে আশা করছেন প্রকাশকরা। গত কয়েকদিনের তুলনায় আজকে একটু ভালো চলছে, যেহেতু এখন শিশু বহর চলছে। শিশুদের উপযোগী করে গল্প লিখি আর কি। তো আমি মনে করি যে লেখার মধ্য দিয়ে শিশুদেরকে একজন মানবিক মানুষে পরিণত করা যায়। বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। মেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্রের পুনরুদ্ধার প্রত্যাশিত শিক্ষাঙ্গন নিয়ে আলোচনার সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে শিক্ষার্থীদের অবদান আছে, শহীদদের আত্মত্যাগ সবসময় স্মরণ করতে হবে। আর মব নয় মন্তব্য করে বক্তারা বলেন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। জানানো হয়, এখন থেকে নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। টিএসসির ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। অংশ নেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কলকাতার নতুন শেরিফ হলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। কলকাতা আদালতের সুপারিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের প্রতি বছর শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্যে একজনকে শেরিফ হিসেবে নির্বাচন করা হয়। এটি একটি অরাজনৈতিক পদ। এবার 1 বছরের জন্য এই নিয়োগ পেলেন পরিচালক গৌতম ঘোষ। গৌতম ঘোষ বাংলাদেশ এবং ভারতের বাংলা চলচ্চিত্রে খুবই জনপ্রিয় নাম। উভয় বাংলার সিনেমায় রয়েছে তার প্রভাব। বাংলাদেশ এবং ভারতে ইমপ্রেস টেলিফিল্মের মনের মানুষ, শঙ্খচিল সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক তিনি। চ্যানেল আইকে গৌতম ঘোষ জানিয়েছেন, দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাঁচই মার্চ নেপালের এক ধাপে প্রত্যক্ষ ও আনুপাতিক পদ্ধতির সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। শুক্রবার বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুসারে 165টি আসনের মধ্যে 135টিতে ভোট গণনা চলছে, যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 96টি আসনে এগিয়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব ভোটের ফলাফল গণনা করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। সারা দেশে 3400 জনেরও বেশি প্রার্থী সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচন থেকে 165 জন এমপি সরাসরি এবং 110 জন আনুপাতিকভাবে নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সরাসরি ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ভোট গণনা শুরু হবে। জেনজি আন্দোলনের পর গত মাসে নেপালের প্রতিনিধি পরিষদ ভেঙে দেয়া হয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট শুরু হয়েছে। দাম বাড়াতেই কোম্পানিগুলো এই কৌশল নিয়েছে বলে মনে করেন খুচরা বিক্রেতা ও ভোক্তারা। সবজির দামও কিছুটা বাড়তির দিকে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম বাড়লেও ডিম এবং পেঁয়াজের দাম কিছুটা স্বস্তি দিচ্ছে ভোক্তাদের।
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে সুমন কুমার দাস নামে এক গ্রাহকের 200 ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূবালী ব্যাংকের শাখায় যান। বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন তারা। এর আগে বুধবার সুমন কুমার দাস নামের ওই গ্রাহক ব্যাংকের লকারে মজুদ রাখার স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ করেন। গ্রাহকের অভিযোগে জানা যায় 2025 সালের 15ই অক্টোবর পূবালী ব্যাংক বাগেরহাট শাখার লকারে পরিবারসহ আত্মীয় স্বজনের আনুমানিক 200 ভরি স্বর্ণালংকার রাখা হয়। পারিবারিক অনুষ্ঠান থাকায় বুধবার লকারে রাখা স্বর্ণ নিতে গিয়ে দেখেন তাদের স্বর্ণালংকার নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানালে তারা তদন্ত শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল আমিন। এই ঘটনার দুদিন আগে একই ভবনে থাকা নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় 33 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে সেখানকার হিসাবরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। এই ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা হয়েছে। নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তি ছুরিকাঘাতে স্ত্রী ও 2 বছরের শিশু মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আত্রাই থানা পুলিশ জানিয়েছে, রাজ সরকার তার স্ত্রী দৃষ্টি সরকার এবং 2 বছর বয়সের মেয়ে জেনিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। এতে স্ত্রী দৃষ্টি সরকার ঘটনাস্থলেই মারা যায়, মেয়ে জেনি আহত হয়। পরে রাজ সরকার নিজের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা রাজ সরকার ও তার মেয়ে জেনিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জেনিকে মৃত ঘোষণা করে। পরে রাজ সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB এর ঢাকা রিজিওনাল কমিটি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে রমজান সেলিব্রেশন অ্যান্ড ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা শাইখ আহমেদুল্লাহ। চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকায়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভোলা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাদল, আহ্বায়ক মোহাম্মদ তৈয়ুবুর রহমান ও অন্যরা ছিলেন। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচ হওয়ায় সন্ধ্যায় মিরপুরের হোম অফ ক্রিকেটে স্ট্রেংথ ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাটে বলেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ, সৌম্য, তাসকিনরা। সেরা দলের বিপক্ষে লড়াইটাও সেরাদের মতো করবে টাইগাররা, প্রত্যাশা বিসিবির। 11, 13 ও 15ই মার্চ মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের দিবারাত্রি 3টি ওয়ানডে ম্যাচ দেখা যাবে দেশ সেরা OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। 3টি খেলার ধারা বিবরণী প্রচার করবে রেডিও ভূমি। আদিল আহমেদ শানের রিপোর্ট। প্রায় 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে না খেলার হতাশা টাইগারদের কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে দিয়ে। সবশেষ ওয়ানডেও বাংলাদেশ খেলেছিল অক্টোবরে উইন্ডিজদের সঙ্গে। দিবারাত্রির সিরিজ হওয়ায় অনুশীলনটাও ফ্লাড লাইটে সারছেন অধিনায়ক মেহেদী মিরাজের দল। টাইগার স্কোয়াডে একাধিক চমক রেখে ফিরেছেন লিটন, আফিফ, শরীফুল ও নাহিদ রানা। ওদিকে জাকের, সোহান, শামীম পাটোয়ারির মতো পরীক্ষিতরা পড়েছেন বাদ। তবে সেরা দলটাই বাছাই করেছে নির্বাচকরা, জানিয়েছে বিসিবি। 50 ওভার্সের আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফর্ম্যাট আমরা যেখানে খেলি, সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের এবার আছে। রিসেন্টলি আমরা যে BCL খেলেছি বা অদম্য যে একটা টুর্নামেন্ট হয়েছে সেখানে খেলেছি, যদিও এটা অন্য ফর্ম্যাটে ছিল। আমাদের চেষ্টা আছে যে এটা মানসম্পন্ন লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলার, যেখানে খেলোয়াড়রা মোটামুটি আন্তর্জাতিক মানের ফ্লেভার পাবে। ওডিআইতে 39 বারের দেখায় সবচেয়ে বেশি 34 বার জিতেছে পাকিস্তান। তবে সাদাকাত, গাজী, ঘড়ি, মাসুদের মতো 6 নতুন মুখ স্কোয়াডে নিয়ে চমক পাকিস্তান দলে। কিন্তু সেটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ নয় বলে মনে করেন পরিচালক ফাহিম। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউই চাইবে না খর্বশক্তির একটা দল পাঠাতে,
এবং বেস্ট পারফরমেন্স আদায় না করার মতো একটা দল পাঠাতে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। 11, 13 ও 15 মার্চ মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে দিবারাত্রির 3টি ওয়ানডে ম্যাচ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 17 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময় 4টা 59, ইফতার 6টা 6। চট্টগ্রাম সেহরি শেষ সময় 4টা 53, ইফতার 6টা 1। খুলনা সেহরি শেষ সময় 5টা 2, ইফতার 6টা 9। বরিশাল সেহরি শেষ সময় 4টা 59, ইফতার 6টা 6। ময়মনসিংহ সেহরি শেষ সময় 4টা 58, ইফতার 6টা 5। রাজশাহী সেহরি শেষ সময় 5টা 5, ইফতার 6টা 12। রংপুর সেহরি শেষ সময় 5টা 3, ইফতার 6টা 9। সিলেট সেহরি শেষ সময় 4টা 51 এবং ইফতার 5টা 59 মিনিটে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ডোনাল্ড ট্রাম্প। জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দিতে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, কেনার পরিমাণ নির্ধারণ। আতঙ্কিত হয়ে বেশি জ্বালানি তেল না কেনার পরামর্শ মন্ত্রী প্রতিমন্ত্রীর। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। কূটনীতিকদের সম্মানে ইফতার। জুলাই শহীদদের সাথে বেইমানি করতে চাইলে জামায়াতের আমিরের প্রতিহতের ঘোষণা। জোটের শরিক দলের ইফতার। কৃষি বান্ধব সরকার, পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করবে বললেন রাষ্ট্রপতি। নির্বাচিত সরকার জনগণের পাশে আছে মন্তব্য। এবং দেশের মানুষ গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেখতে চায়, চ্যানেল আই পরিদর্শনে এসে জানালেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।